হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা হচ্ছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার যেটা 2023-24 বেরিয়েছে, সেই টেস্ট পেপার থেকেই হচ্ছে লাইফ সায়েন্সের হচ্ছে পেজ নম্বর 185 পেজ হচ্ছে শুরু করব। ওকে, তো বেসিক্যালি আমরা প্রত্যেকটা পেজেই হচ্ছে আমাদের যেগুলো এমসিকিউ থাকে তার সাথে হচ্ছে সত্য মিথ্যা এসএকিউ এর সাথে বেসতম মেলানো এই ধরনের যেসব হচ্ছে কোয়েশ্চেন থাকে সেগুলোকে আমরা হচ্ছে সলভ করি বেসিক্যালি প্রত্যেকটা ক্লাসে। তোমরা প্রত্যেকেই জানো, আর যারা নতুন হচ্ছে যারা জানো না তাদের জন্য হচ্ছে বলে রাখি যে আমরা বেসিক্যালি এখানে হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এছাড়া হচ্ছে অন্যান্য হচ্ছে সাবজেক্টের উপর হচ্ছে টেস্ট পেপার যেটা হচ্ছে সলভ করা সেটা হচ্ছে সলভ করছি। যারা নতুন আছো তারা অবশ্যই হচ্ছে বঙ্গভাষাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরনো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা হচ্ছে নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই এগুলো ছড়িয়ে দাও, কারণ পরীক্ষার আগে এই ধরনের কন্টেন্ট প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট। তো যাদের হচ্ছে ক্লাসমেট আছে, যারা হচ্ছে বন্ধু আছে, তো বন্ধুর মধ্যে বন্ধুত্ব দেখানোর সময় হচ্ছে এটাই, তো সেই কারণে হচ্ছে বন্ধুদের মধ্যে স্প্রেড করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো নাও স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক তবে। তো স্টুডেন্ট বেসিক্যালি দেখো, ফার্স্ট আমরা বিভাগ ক শুরু করি। আর বিভাগ ক তে আমাদের কি থাকে? এমসিকিউ থাকে। তো এমসিকিউ থেকেই আমরা স্টার্ট করব। কি বলা হয়েছে? বলেছে নিচের কোনটি ফোটোন্যাস্টিক চলন নয়? ফোটোন্যাস্টিক নয় বলে দিয়েছে, মানে আলোর প্রভাবে যে ন্যাস্টিক চলন হয় সেটা নয়। কোনটা? বলেছে পদ্ম ফুল দিনের তীব্র আলোতে ফোটে, কম আলোতে বুঝে যায়। ঠিক আছে, এটা পদ্ম ফুল। সূর্যমুখী ফুল আলোর তীব্রতায় ফোটে, কম আলোতে বুঝে যায়। ঠিক আছে। টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে, আবার কম উষ্ণতায় পাপড়ি বুঝে যায়। ঠিক আছে। আবার রয়েছে সন্ধ্যামালতি কম আলোতে ফোটে, আবার বেশি আলোতে বুঝে যায়। তো দেখো, প্রত্যেকটা অ্যাকচুয়ালি আলো রিলেটেড বলেছে, কিন্তু একমাত্র হচ্ছে আমাদের টিউলিপ ফুলই বলেছে হচ্ছে অধিক উষ্ণতায়, মানে তাপমাত্রার কথা বলে দিয়েছে। তাহলে ফোটোন্যাস্টিক চলন নয় কোনটি? কোনটি হবে? আমাদের অপশন সি হবে, ফোটোন্যাস্টিক চলন নয়। ওকে, কারণ কি এটা আমাদের থার্মোন্যাস্টিক চলনের এক্সাম্পলের মধ্যে পড়ছে। ওকে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে মায়োপিয়া নামক চক্ষুর অস্বাভাবিকতায় আলোকরশ্মিগুলি, ঠিক আছে, যখন মায়োপিয়া হয় তখন চক্ষুর যে অস্বাভাবিকতা হয় তার ফলে আলোকরশ্মিগুলি চক্ষুগোলকের মধ্যে প্রবেশই করে না, মানে চোখের মধ্যে প্রবেশ করতে পারে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড বলে দিয়েছে আমাদের রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হয়। রেটিনার সামনেই, রেটিনা পর্যন্ত আর পৌঁছায় না, তার আগেই হচ্ছে ফোকাস দূরত্বে মিলিত হয়। তারপর হচ্ছে রেটিনার পিছনে ফোকাস দূরত্বে মিলিত হয়। আর 4 নম্বর মানে ডিতে বলেছে আমাদের চক্ষু গোলকের মধ্যে অল্প পরিমাণে প্রবেশ করে। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো, প্রবেশ করে না, অল্প পরিমাণে প্রবেশ করে, এই দুটো ফার্স্টই হচ্ছে ভুল। ঠিক আছে, মানে এ আর ডি হচ্ছে ভুল। তো এখানে পড়ে আসছে কি আমাদের বি আর সি। তো এখানে দেখো আমাদের হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ রেটিনার সামনে ফোকাস দূরত্বে হচ্ছে মিলিত হয়। রেটিনার সামনে, যেখানে রেটিনার যে হচ্ছে স্তর থাকে বা বলতে পারো রেটিনার যে কোষগুলো থাকে, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে যে কোষ থাকে, এগুলো কি সব রেটিনা থাকে, তো ঠিক এরকম জায়গায় গিয়ে হচ্ছে এগুলো মিলিত হয়। ঠিক আছে, যে আলোগুলো আসে সেগুলো সব এরকম জায়গায় গিয়ে হচ্ছে কি মিলিত হয়। ঠিক আছে, যার ফলে রেটিনা অবধি প্রপারলি পৌঁছতে পারে না, আর আমরা তখন কি ঝাপসা দেখি। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হয়। তারপরে কি বলেছে? 1.3 বলেছে নিচের কোন কাজটি থাইরক্সিন হরমোন নয়? আচ্ছা, থাইরক্সিন হরমোনের নয়। আচ্ছা, নিচের যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটি থাইরক্সিনের নয় তা শনাক্ত করো। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের বিপাক নিয়ন্ত্রণ, যেটাকে আমরা বিএমআর বলি। ঠিক আছে, বিএমআর হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করে অবশ্যই। ঠিক আছে। তারপর হচ্ছে হৃদস্পন্দনের হার বৃদ্ধি, হৃদস্পন্দনের হার বৃদ্ধি, এটা হচ্ছে আসছি আমি। ঠিক আছে, এই পয়েন্টটা এই মুহূর্তে বলছি না, বাকিগুলো একটু দেখে নিই। দেহের সঞ্চিত মেদ বিয়োজন এবং কিটোন বডি হচ্ছে উৎপাদন, বেশ, এটা হচ্ছে আমাদের থাইরক্সিন করে। ঠিক আছে। ব্রঙ্কিওলে হচ্ছে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি। তো এটা হচ্ছে মানে হৃদস্পন্দনের হার সেক্ষেত্রে হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে হবে। তার মানে এখানে এই তিনটে এ বি এবং সি তিনটেই করে, একমাত্র ডি করে না। ব্রঙ্কিওলকে প্রসারিত ও শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি। ঠিক আছে, যখন আমরা খুব বেশি হচ্ছে জোরে জোরে শ্বাস নিই, এটা এটা কখন হয়? এটা কখনোই হচ্ছে আমাদের থাইরক্সিন করে না। এটা যখন আমরা কোনো বিপদকালীন বা আপদকালীন অবস্থায় থাকি তখন আমাদের হয় তাড়াতাড়ি হচ্ছে নিঃশ্বাস পড়ে। ঠিক আছে, তো এটা কেন হয়? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাড্রিনালিন হরমোনের কারণে হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে আমাদের থাইরক্সিন হরমোনের জন্য হয় না এরকম একটি কাজ। কি এরকম একটি কাজ? হলো শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি। বোঝা গেল? তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি 1.4, নিম্নে কোন ঘটনাটি টেলোফেজ দশায় ঘটে না? টেলোফেজ দশা, তো টেলোফেজ দশা আমরা কোথায় পেয়েছি? আমরা বলেছিলাম কোষ বিভাজনের 4টি দশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তার মধ্যে টেলোফেজ দশা থাকে। তো টেলোফেজ দশায় ঘটে না কোনটি? বলেছে ক্রোম্যাটিড থেকে নিউক্লিয় জালিকা পুনর্গঠন, পুনরায় হচ্ছে নিউক্লিয় জালিকা গঠন। বেমতন্তুর অবলুপ্তি, বেমতন্তু যেগুলো থাকে, যেগুলো হচ্ছে ক্রোমোজোমকে নিয়ে টানাটানি করে এদিক ওদিক, তো সেগুলো হচ্ছে অবলুপ্ত হয়ে যায়। 3 নম্বর সিতে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব। ঠিক আছে, নিউক্লিয় পর্দা যেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের আবরণ, তার সাথে হচ্ছে নিউক্লিয় লাস, ভিতরে যে ছোট্ট একটা ফুটবল থাকে সেই ফুটবলটা। তো বেসিক্যালি এগুলো হচ্ছে পুনরাবির্ভাব। তারপরে হচ্ছে সেন্ট্রিওলের মেরুবর্তী গমন, সেন্ট্রিওল যেগুলো সেগুলো দুই মেরুর দিকে যেতে থাকে। তো এইগুলো, তো বেসিক্যালি দেখো এ বি সি তিনটেই বেসিক্যালি ঘটে, কিন্তু ডি যেটা সেন্ট্রিওলের মেরুবর্তী গমন, এটা হচ্ছে এই সময় ঘটে না। সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সেন্ট্রিওলের মেরুবর্তী গমন। ওকে, নাও 1.5 এ কি বলেছে? যখন একই উদ্ভিদের দুটি উভলিঙ্গ ফুলে বা একলিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। ঠিক আছে, মানে কি একই উদ্ভিদ একটাই,
তার দুটো উভলিঙ্গ ফুল অথবা একটি উভলিঙ্গ ফুল তার মধ্যেই যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলে অটোগ্যামি, গেইটোনোগ্যামি, অ্যালোগ্যামি, জেনোগ্যামি। তো বেসিক্যালি এটাকে বলা হয় কি গেইটোনোগ্যামি, ঠিক আছে, বা গেইটোগ্যামি। ওকে, তো দেখো এখানে একটা হচ্ছে অনেক সময় গ্লিচ আসে, মানে একটা হচ্ছে প্রবলেম আসে, অনেকে কিভাবে এটা হয়তো অটোগ্যামি, ঠিক আছে, অনেকে ভাবে হচ্ছে গেইটোনোগ্যামি। তো বেসিক্যালি দেখো আমি একটু প্রবলেমটা আগে বলে দিই, দেন হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। বলেছে যখন একই উদ্ভিদে, একটাই উদ্ভিদ, ঠিক আছে, দুটি, একই উদ্ভিদে দুটি উভলিঙ্গ ফুল অথবা একলিঙ্গ, ঠিক আছে, ফুলটা হচ্ছে দুটো, বোঝা গেল, সেটা দুটো হচ্ছে উভলিঙ্গ ফুল হতে পারে অথবা দুটো হচ্ছে একলিঙ্গ ফুল হতে পারে, তাদের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় গেইটেনোগ্যামি, ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে বলা হয় যে অটোগ্যামি কি, অটোগ্যামি বেসিক্যালি হচ্ছে একই উদ্ভিদের একটি ফুলের মধ্যে হতে পারে, আবার আরেকটা ফুলের সাথেও হতে পারে, দুটোই অ্যাকচুয়ালি অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি হচ্ছে এক ধরনের অটোগ্যামি, বোঝা গেল। কিন্তু অ্যাকচুয়ালি যদি স্পেসিফিকলি যদি বলা হয়, এখানে যেটা বলেছে যে দুটি উভলিঙ্গ ফুল, ঠিক আছে, দুটি উভলিঙ্গ ফুল বা একলিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ, তাহলে ফুল এখানে কটা, দুটো, বোঝা গেল, সেটা উভলিঙ্গ হতে পারে একলিঙ্গ হতে পারে, ঠিক আছে, তাদের মধ্যে পরাগযোগ, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, গেইটেনোগ্যামি, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসে আমি পরের কোশ্চেন। কি বলেছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য আচ্ছা, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক, আচ্ছা এখানে কোগুলি হয়ে গেছে, এটা কোনগুলি হবে, কোনগুলি সঠিক সেটা হচ্ছে লিখতে হবে। তো দেখো উদ্ভিদ কোষ আর উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিস দুটো আছে এখানে, দেখতে হবে আমাদের। তো বলেছে উদ্ভিদ কোষের মাইটোসিসে বেম তন্তু তৈরি হয় সেন্ট্রিওলে অ্যাস্ট্রাল রশ্মি থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একদমই ভুল, কারণ অ্যাস্ট্রাল রশ্মি একমাত্র আমরা বলেছিলাম প্রাণী কোষে কোষ বিভাজনের সময় দেখা যায়, তাহলে এটা প্রথমটাই ভুল হয়ে গেল, তাহলে এটাই ভুল মানে এটাও ভুল থাকবে, ঠিক আছে। দ্বিতীয়তে চলে আসি, উদ্ভিদ কোষের মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি এলোমেলো ভাবে থাকে, উদ্ভিদ কোষের মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি কেমন থাকে, এলোমেলো ভাবে থাকে। মেটাফেজ প্লেটের কেন্দ্রের দিকে ছোট ক্রোমোজোম এবং পরিধির দিকে বড় ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে হয়, ঠিক আছে, এটা থাকে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে স্টেম বডি গঠিত হয় না, তো এটা ঠিক, এখানে হচ্ছে উদ্ভিদ মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে স্টেম বডি গঠিত হয় না, বাট প্রাণী কোষের ক্ষেত্রে স্টেম বডি গঠিত হয়, ঠিক আছে। 4 নম্বর কি বলেছে, সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে ঘটে এবং এক্ষেত্রে সাইটোকাইনেসিস ক্লিভেজ এর পদ্ধতিতে ঘটে। সেক্ষেত্রে আমাদের 3 4 আচ্ছা 2 3 4 এখানে হচ্ছে এটা 2 হবে, ঠিক আছে, এটা একটু মিস্টেক আছে। তো এক্ষেত্রে 2 3 4 তিনটেই হচ্ছে সঠিক, তাহলে 2 3 4 কোথায় আছে, বি, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে, 2 3 4 এক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। ওকে, চলে আসি পরের কোশ্চেন, বলেছে কি মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি এবং রোলার জিভ বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন দুটি কি কি প্রকৃতির। তাহলে দেখো মুক্ত কানের লতি এবং রোলার জিভ এটা সবসময় দেখা যায় না, খুব রেয়ারই হচ্ছে এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, তার ফলে কি এগুলো কি সবই প্রচ্ছন্ন, সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে কারেক্ট, মানে এখানে দুটি অ্যাকচুয়ালি কি প্রচ্ছন্ন জিন ঘটিত হচ্ছে বৈশিষ্ট্য, বোঝা গেল। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, আমাদের কি বলেছে, কর সাথে খ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। তো এখানে হচ্ছে ক আর খ দুটো স্তম্ভ দেওয়া আছে, তো এখান থেকে আমাদের একটা জিনিস দেখতে হবে, বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য, কত কি হবে, এটা বাহ্যিক বাইরে থেকে যে বৈশিষ্ট্য দেখা যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে ফিনোটাইপ, তাহলে 3 এর সাথে এটা অ্যাকচুয়ালি সি হতো, এ বি সি তিনটে হতো। ওকে, এখানে হচ্ছে মিস্টেক দেওয়া আছে তোমাদের টেস্ট পেপারে, তো এটা হচ্ছে এ হতো, এটা বি হতো, ওকে, আর এটা হচ্ছে সি হতো। ওকে, তো এবিসি তার সাথে হচ্ছে বেসিক্যালি এখানে আছে, তাহলে এ এর সাথে অ্যাকচুয়ালি হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যের সাথে এ হতো, ঠিক আছে। জীবের জিনগত বৈশিষ্ট্য যেটাকে জিনোটাইপ বলা হয়, তাহলে অ্যাকচুয়ালি 1 নম্বর এ এর সাথে হচ্ছে 2 হতো, তাহলে কোথায় আছে এই দুটো ম্যাচ করো, বাকিটা হচ্ছে এমনি এমনি ম্যাচ হয়ে যাবে। যেরকম হচ্ছে এর সাথে 2, এর সাথে 2 এটা হবে না, এটা হবে না, এর সাথে 2 এটা আছে, এটা আছে, বেশ। তার সাথে কি বলেছে 3 এর সি এর সাথে হচ্ছে 1, সি এর সাথে 1 এটাই নেই, কারণ এটা আছে, তাহলে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশন ডি কি হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট। ওকে, তারপরে কি বলেছে পরের কোশ্চেন, পিতা থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী। এখানে অনেকগুলো জিনিস দিয়েছে, তার মধ্যে গ্যামেট কোনগুলো সেগুলো বুঝতে হবে। দেখো এটা গ্যামেট আর হচ্ছে এটা গ্যামেট, ঠিক আছে, বাকি এগুলো কিন্তু গ্যামেট নয়, ঠিক আছে। কারণ গ্যামেট হতে গেলে আমরা কি জানি 2n থেকে n হতে হবে, সেক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা 44 যেটা অটোসোম থাকে সেটা হচ্ছে হাফ হতে হবে, 22 হতে হবে, প্লাস এখানে এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একটি থাকবে। ওকে, তো এক্ষেত্রে দেখো পিতা থেকে যেহেতু আসছে সেক্ষেত্রে হচ্ছে ওয়াই যদি আসে তাহলে সেক্ষেত্রে কি পরের এক্স এর সাথে হচ্ছে মানে মাতা থেকে সবসময় এক্সই আসে, তাহলে এক্স এর সাথে যুক্ত হয়ে পুত্র সন্তান হবে, কিন্তু হচ্ছে যেহেতু কন্যা সন্তান বলেছে তাই কন্যা সন্তানের জন্য ওয়াই নয় এক্স দায়ী। ওকে, সেই কারণে এখানে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 22a প্লাস হচ্ছে এক্স। বলেছে রুই মাছের পটকা নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করো। তো রুই মাছের পটকা এখানে কোনটির সাথে সম্পর্কিত, আপেক্ষিক গুরুত্ব বাড়ায়, আপেক্ষিক গুরুত্ব কমায়, ওজন বাড়ায় বা কমায়, আর আপেক্ষিক গুরুত্ব কমায় বাড়ায় দুটোই করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট, কারণ আমরা পড়েছিলাম যে রুই মাছের পটকা কি করে, যখন ফুলে ওঠে তখন আপেক্ষিক গুরুত্ব কমে যায়, তখন হচ্ছে উপরে ভেসে ওঠে, আবার যখন একইভাবে চুপসে যায় তখন আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, তখন আবার নিচের দিকে ডুবে যায়, ঠিক আছে মাছ। তো এই ক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো নাও স্টুডেন্ট চলে এসে এবার আমরা তারপরের কোশ্চেনে কি বলেছে, আমাদের তারপরের কোশ্চেন বলেছে কোনটি সমসমস্ত অঙ্গ নয়, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের পদ, তিমির ফ্লিপার।
তো এখানে 4টে দেওয়া আছে। তো বেসিক্যালি পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের পদ আর তিমির ফ্লিপার। ওকে, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘোড়ার অগ্রপদ হচ্ছে আমাদের সমসমস্ত অঙ্গ হবে, এটা একটা হচ্ছে মিস্টেক হয়েছে। তো এখানে বেসিক্যালি কি হবে আমাদের মানুষের পদ, ঠিক আছে, মানুষের পা। মানুষের হাত হলে তাহলে সেক্ষেত্রে সেটা হতো সমসমস্ত অঙ্গের উদাহরণ, কিন্তু এখানে মানুষের পা দিয়ে হচ্ছে একটা ছোট্ট চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানুষের হাত হয়, তো সেটা চেঞ্জ করেছে, তো সেই কারণে এখানে সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে চলে আসে আমাদের নিচে কোন সজ্জাক্রমটি সঠিক। জীবনের উৎপত্তি, ঠিক আছে, জীবনের উৎপত্তি বলেছে, তারপর পৃথিবীর সৃষ্টি হয়েছে, তার মানে এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে মিথ্যে কথা, কারণ হচ্ছে পৃথিবী না সৃষ্টি হলে তার আগে হচ্ছে জীবন কোথা কোথা থেকে আসবে, তাই না। বিতে চলে আসি, বলেছে হচ্ছে পৃথিবীর সৃষ্টি তারপরে জীবনের উৎপত্তি, কিন্তু অক্সিজেন বলেছে শেষে এসছে, তো এটা হচ্ছে হতে পারে না। তারপরে হচ্ছে পৃথিবীর উৎপত্তি, ঠিক আছে, পৃথিবীর উৎপত্তি, সেখান থেকে হচ্ছে অক্সিজেনের উৎপত্তি, অক্সিজেনের পরে জীবনের উৎপত্তি, সেখান থেকে বহুকোষী। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। কারণ প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপরে সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে অক্সিজেন উৎপন্ন হয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন হয়েছে, সেখান থেকে আমাদের এসছে জীবন, এককোষী জীব, তারপরে সেখান থেকে আস্তে আস্তে বহুকোষী জীব ডেভেলপ করেছে, ঠিক আছে। চলে এসে আমরা তারপরে হচ্ছে 1.13 ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক, ঠিক আছে, পাখিদের ডিমে খোলক ভেঙে যায়, এর সঠিক কারণটি হচ্ছে নির্ধারণ করো। তো এটা বেসিক্যালি কি হবে, জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন হবে এটার সঠিক উত্তর, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটু কনফিউজিং অ্যান্সার, কারণ হচ্ছে এখানে হচ্ছে মৎস্যভুক প্রাণীদের সাথে হচ্ছে ডিমের খোলক ভেঙে যাওয়ার কি সম্পর্ক, এটা একটু আমাদের বুঝতে অসুবিধা হয়, কিন্তু এটা হচ্ছে জৈব বিবর্ধনের বিভিন্ন রাসায়নিকের প্রভাবে হচ্ছে যে ডিম তা দেয়, সেখানেও কি সেই ধরনের রাসায়নিকগুলো পৌঁছয়, যার ফলে তা দেওয়ার সময় এদের খোলকগুলো যেহেতু অতটা শক্ত না হওয়ার কারণে এদের যে হচ্ছে খোলক সেগুলো কি হয়, ভেঙে যায়, বোঝা গেল। তো এটা হচ্ছে জৈব বিবর্ধন বা জীব বিবর্ধনের কারণে হচ্ছে ঘটে। তারপরে বলেছে প্রাকৃতিক বিদ্যুৎ ক্ষরণ, প্রকৃতিতে বিদ্যুৎ ক্ষরণ ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে। তো প্রকৃতিতে বিদ্যুৎ ক্ষরণ ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে। তো যদি হচ্ছে বিদ্যুৎ ক্ষরণ এবং বৃষ্টিপাতের ফলে কোন মৌলের মধ্যে বৃদ্ধি পাবে, আমরা পড়েছিলাম যে নাইট্রোজেন কিন্তু হচ্ছে প্রকৃতিতে অ্যাকচুয়ালি হচ্ছে তড়িৎ তড়িৎ স্ফুলিং এর মাধ্যমে হচ্ছে নাইট্রোজেন কিন্তু প্রকৃতিতে বা মাটিতে, অ্যাকচুয়ালি প্রকৃতির যে নাইট্রোজেন সেটা মাটিতে এসে আবদ্ধ হয়, ঠিক আছে, বা মাটিতে হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা এই ধরনের বিভিন্ন অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এগুলো হিসেবে মাটিতে আসে, এবং তারপরে মাটিতে বিভিন্ন ব্যাকটেরিয়া সেগুলোকে কি করে, মাটিতে আবদ্ধ করে। তো সেক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ওকে। তারপরে কোশ্চেন চলে আসি, বলেছে নিচে যে জোটটি সঠিক তা হলো। নিচে যে জোটটি সঠিক, কি কি হতে পারে সঠিক, বলেছে কৃষিক্ষেত্রে বজ্র হচ্ছে অ্যাজমা, ঠিক আছে, অ্যাজমা বেসিক্যালি কি আমাদের হাঁপানি রোগকে বলা হয়, তো এটা কখনোই কৃষিক্ষেত্রে বজ্র হতে পারে না। কৃষিক্ষেত্রে বজ্র বলেছে ব্রঙ্কাইটিস, এটাও একটা হচ্ছে আমাদের চেস্ট বা হচ্ছে মানে ফুসফুস জনিত রোগ, তাহলে এটাও হতে পারে না। কৃষিক্ষেত্রে বজ্র বলেছে ইউটিফিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে কৃষিক্ষেত্রে বজ্র, তো এটা হচ্ছে ইউটিফিকেশন বেসিক্যালি কি কৃষিক্ষেত্রে যে বজ্র তার ফলে সৃষ্টি হয়, ঠিক আছে, অধিক পরিমাণে সার প্রয়োগ করলে সেগুলো হচ্ছে জলে যায়, এবং জলে গিয়ে জলে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার শ্যাওলা জাতীয় হচ্ছে পদার্থ বা জীব সেগুলোর বৃদ্ধিতে সাহায্য করে, যেটাকে আমরা ইউটিফিকেশন বলি, তাই তো। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আমাদের সঠিক জোর, তাহলে সেক্ষেত্রে সঠিক জোর কোনটা হবে, কৃষিক্ষেত্রে বজ্রের সাথে হচ্ছে ইউটিফিকেশনের যে সম্পর্ক এটা, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো এবার চলে আসি বিভাগ ক, সরি খ। কি আছে বিভাগ খতে, আমাদের 26টি থেকে 21টি প্রশ্ন করতে হয়। 26টি কি কি দেওয়া আছে, ফার্স্ট আমাদের থাকছে ফার্স্ট আমাদের থাকছে শূন্যস্থান পূরণ। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, সুন্দরীর শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায়, তো এটা কি প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়, কারণ এটা অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই তো, তাহলে এটাকে কি বলা হয়, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, ওকে। তারপরে বলেছে উদ্ভিদের অঙ্গজ জনন প্রধানত ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে, উদ্ভিদের যে অঙ্গজ জনন হয় সেটা ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে, এটা হচ্ছে অঙ্গজ জননের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, ঠিক আছে, কারণ অঙ্গ থেকে আরেকটা অঙ্গ উৎপত্তি, এখানে কখনোই মিওসিস কাজ করে না, এখানে সবসময় মাইটোসিস কাজ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওকে। তারপরে হচ্ছে কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত পায়, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায়, ঠিক আছে, হোমোজাইগাস, ঠিক আছে, কারণ হেটেরো হলে তখন আরেকটা হচ্ছে প্রকট চলে আসবে, আর একটা প্রকট যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে না, ঠিক আছে। তারপরে চলে আসে আমরা হচ্ছে ভিন্ন প্রজাতিভুক্ত জীবগুলির খাদ্য এবং বাসস্থানের জন্য সংগ্রামকে, ভিন্ন প্রজাতি বলেছে, ঠিক আছে, একই প্রজাতি বললে তাহলে অন্ত মানে একসাথে একই গ্রুপের মধ্যে সেটা অন্ত প্রজাতি মানে এদের মধ্যে হচ্ছে, কিন্তু যেহেতু আলাদা আলাদা প্রজাতি বলেছে, ধরো হচ্ছে পুকুরের মাছ খাওয়ার জন্য হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে যদি তোমার বক তার সাথে হচ্ছে পুকুরের বড় মাছেদের হচ্ছে সংগ্রামকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে দুটো হচ্ছে ডট হবে, ঠিক আছে, মানে আন্তর পরে দুটো অ্যাকচুয়ালি তোমার বিসর্গ দিতে হয়, তো এখানে বিসর্গের জন্য দুটো ডট হচ্ছে দিতে হবে, ঠিক আছে, আন্তঃপ্রজাতি সংগ্রাম, ওকে। তারপরে চলে আসি দার্জিলিং এর ড্যাশ জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে, তো এটা হবে সিঙ্গালীলা, ওকে। তো দার্জিলিং এর সিঙ্গালীলা জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে।
তারপরে যে সিওপিডি এর প্রধান কারণ হলো, তো সিওপিডি এর প্রধান কারণ কি? বায়ু দূষণ, ঠিক আছে। আর এটার ফুল ফর্মটাও মনে রাখতে হবে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে ফুল ফর্ম, এটাও আমাদের এর সাথে সাথে মনে রাখতে হবে। আর এটা কেন হয়? এটা বেসিক্যালি বায়ু দূষণের কারণে হচ্ছে ঘটে, ঠিক আছে। চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেন, বলেছে এডিএইচ এর বেশি ক্ষরণের ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। তো এডিএইচ এর বেশি ক্ষরণের জন্য ডায়াবেটিস ইনসিপিডাস হয়, এটা মিথ্যা, কারণ এখানে হচ্ছে কম ক্ষরণের ফলে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস যেটা সেটা ঘটে, ঠিক আছে। আর এডিএইচ মানে ডায়াবেটিস ইনসিপিডাস এর ফলে কি হয়? এটার মানে বাংলা আরেকটা নাম কি আছে? বহুমূত্র, মানে অধিক পরিমাণ মূত্র উৎপাদন হয়, ঠিক আছে। তাহলে এটা কেন হয়? এডিএইচ এর কম ক্ষরণের ফলে ঘটে। তারপরে হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোম ক্রোম্যাটিড দ্বয়ের একটিকে অপরটির নন সিস্টার ক্রোম্যাটিড বলে, তো এটা হচ্ছে মিথ্যে, ঠিক আছে। তো দেখো এখানে যে টার্মটা ইউজ করেছে খুব কাছাকাছি, যেরকম সমসমস্ত ক্রোমোজোম মানে একই রকম দুটো ক্রোমোজোম জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোম্যাটিড, দুটি ভিন্ন হচ্ছে ক্রোমোজোম, তাদের যে ক্রোম্যাটিড গুলো থাকে, ঠিক আছে, দুটো দুটো চারটে, ঠিক আছে। আমরা হচ্ছে যখন হচ্ছে মিওসিস করেছিলাম তখন বলেছিলাম যেরকম ধরো একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আছে, এখান থেকে হচ্ছে একটি ক্রোমোজোমের এটা একটা ক্রোম্যাটিড, ঠিক আছে, এর সাথে হচ্ছে এটা হচ্ছে আরেকটা ক্রোম্যাটিড, ঠিক আছে। তাহলে এই দুটো মিলে কি একটি হচ্ছে ক্রোমোজোম। তারপরে একইভাবে সমস্ত মানে হচ্ছে একই রকম আকৃতি একই রকম জিন বহন করছে, সেরকম আরেকটা এরকম হচ্ছে ক্রোমোজোম আছে, ঠিক আছে। আচ্ছা, এটা বেঁকে গেল। তার সাথে সাথে এগুলো কি এক একটা ক্রোম্যাটিড, ঠিক আছে। তাহলে এইটা হলো একটা ক্রোমোজোম যেখানে হচ্ছে দুটো ক্রোম্যাটিড আছে, আবার একইভাবে এইখানে হচ্ছে এটা একটা ক্রোমোজোম যেটা হচ্ছে দুটো ক্রোম্যাটিড আছে। তাহলে এখানে বলেছে ক্রোমোজোমের ক্রোম্যাটিড দ্বয়ের একটিকে অপরটির, ঠিক আছে, এখানে যে ক্রোম্যাটিড আছে সেগুলোর একটি অপরটির, ঠিক আছে, যে এক একটা ক্রোমোজোমের যে দুটো ক্রোম্যাটিড আছে সেগুলো একটি অপরটির কি সিস্টার ক্রোম্যাটিড হবে, নন সিস্টার নয়, ঠিক আছে। যদি বলতো দুটো পৃথক ক্রোমোজোমের ক্রোম্যাটিড গুলি একটি অপরটির, তখন হতো এটা নন সিস্টার। কিন্তু যেহেতু একটি ক্রোমোজোমে, ঠিক আছে, মানে যে দুটো ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড গুলো, ঠিক আছে, ধরো এটা একটা ক্রোমোজোম, তাই তো, এটা ক্রোমোজোমের হচ্ছে দুটো ক্রোম্যাটিড আছে, একটা এটা একটা হচ্ছে এটা। তাহলে এই দুটো যে ক্রোম্যাটিড আছে এই দুটো একে অপরের কি সিস্টার ক্রোম্যাটিড, নন সিস্টার নয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে বলেছে দেখো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা। তো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রকটতা, এটা হলো সত্যি, কারণ এটা আমরা পড়েছি যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি কি বা হচ্ছে বিচ্যুতি কোথায় দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতায় দেখা যায়, ঠিক আছে। তো এটা সত্য। গ্লুকাগনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে। হাইপোগ্লাইসেমিক বা হাইপোগ্লাইসেমিক হরমোন বেসিক্যালি কি? বেসিক্যালি দেখো হাইপোগ্লাইসেমিয়া কি অ্যাকচুয়ালি? হাইপো বলতে হচ্ছে বিলো, আর গ্লাইসেমিয়া হচ্ছে গ্লুকোজ। যখন হচ্ছে আমাদের গ্লুকোজ রক্তের হচ্ছে যে গ্লুকোজ তার থেকে কমে যায় তখন তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। তো বেসিক্যালি হচ্ছে গ্লুকাগন কি করে? আমাদের যে রক্তে যে গ্লুকোজ থাকে সেটাকে বাড়াতে সাহায্য করে, কখনো কমাতে সাহায্য করে না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি করে? সেক্ষেত্রে এটা হচ্ছে গ্লুকাগন কখনোই হচ্ছে হাইপোগ্লাইসেমিক হরমোন নয়, এটা হবে ইনসুলিন, ঠিক আছে। তো ইনসুলিন কি করে? ইনসুলিনের জন্য হচ্ছে রক্তে যে গ্লুকোজের পরিমাণ সেটা কমতে থাকে, বোঝা গেল? তো সেক্ষেত্রে হচ্ছে এটা মিথ্যা। তারপরে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট। তাহলে সমবৃত্তীয় যে অঙ্গ, সমবৃত্তীয় মানে কি? যেগুলো হচ্ছে উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই, ঠিক আছে। তাহলে সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অপসারী অভিযোজন বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি হতো? অভিসারী অভিযোজন। তাহলে সেক্ষেত্রে এটা হবে কি? মিথ্যে, ঠিক আছে। চলে আসি তারপরের কোয়েশ্চেন, কি বলেছে? জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। তো এটা একদমই সত্য, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনের জন্য এগুলোতে ক্ষতি হচ্ছে, এগুলোতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আগের যে জলবায়ু সেগুলো পরিবর্তন হওয়ার কারণে, ঠিক আছে। তারপরে কি আছে বলেছি? এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে, তো আমরা মেলাবো দুটো। তো দেখো বাইনোকুলার দর্শন কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের বাইনোকুলার দর্শন দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে কি? যেখানে হচ্ছে ক্রস পলিনেশন ঘটে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের ইতর পরাগযোগের মধ্যে কি হবে? অর্নিথোফিলি। অর্নিথোফিলি যেটা মানে অ্যাকচুয়ালি পাখি, ঠিক আছে। তো এরা কি করে? ইতর পরাগযোগের হচ্ছে একটা বাহক হচ্ছে অর্নিথোফিলি, ওকে। তারপরে কি আছে আমাদের? বায়ু দূষণ। বায়ু দূষণ কিসের সাথে যুক্ত? বায়ু দূষণ আমাদের ব্রঙ্কাইটিস, ঠিক আছে। ব্রঙ্কাইটিস আমাদের বেসিক্যালি কি? বায়ু দূষণের সাথে হচ্ছে যুক্ত, ঠিক আছে। তারপরে কি আছে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত কে? কাইনেটোকোর। কারণ সেন্ট্রোমিয়ারে আমরা কি জানি যে বাইরে যে প্রোটিন মতো অংশটা থাকে চাকতির মতো, ওটাকে কি বলা হয়? কাইনেটোকোর। তারপরে আছে এএবিবি মানে ক্যাপিটাল বি তার সাথে স্মল বি এর যখন হচ্ছে অ্যাকচুয়ালি পরাগ মিলন হয় তখন কি হয়? তখন এক্ষেত্রে আমাদের হচ্ছে দ্বিসংকর জনন, মাছ, দেহতাপ নিয়ন্ত্রণ এগুলো হচ্ছে বলা আছে। তো বেসিক্যালি আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে দ্বিসংকর জননে হচ্ছে এই ধরনের আমরা মিলন দেখি, মানে এই ধরনের ক্রস দেখি অ্যাকচুয়ালি, তাই তো, সংকরায়ন দেখি। তাহলে এটা কি হবে? দ্বিসংকর জনন। তারপরে হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের ক্ষেত্রে দেখা যায়? মানুষ তো হবে না, এটা কাদের মধ্যে হবে? একমাত্র হচ্ছে মাছের মধ্যেই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এগুলো আমাদের নিচে করা আছে, ওকে। তো এখান থেকে তোমরা একটু দেখেও নিতে পারো, ঠিক আছে, যেগুলো আমরা করলাম। তারপরে চলে আসি আমরা তারপরের পেজে।
কি বলা আছে এখান থেকে আমাদের 6টি করতে হবে, আর প্রত্যেকবারই আমরা কি করি 7টি করে করি, তাই তো? তো এটা হচ্ছে করলে পরীক্ষা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাকে এক্সট্রা মার্ক তো দেবে না, কিন্তু হচ্ছে যদি কোথাও ভুল করে থাকো তাহলে সেই মার্কসটা অবশ্যই হচ্ছে ভুলটাকে বাদ দিয়ে যেটা ঠিক করলে বা এক্সট্রা করলে সেই মার্কসটাকে হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে? তো এটা খেয়াল রেখো। আর বন্ধুদেরকে অ্যাওয়ার করো এই ব্যাপারে যে হচ্ছে যতগুলো পারবে ততগুলো অ্যান্সার করো, কারণ হচ্ছে কোনোটা ভুল গেলে তার জন্য তোমার থেকে নাম্বার কেটে নেবে না, কিন্তু যদি ঠিক করো তার জন্য কোথাও ভুল গেলে সেই নাম্বারটা হচ্ছে যেটা ঠিক করলে সেই নাম্বারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তো কি বলা হচ্ছে দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, বি সদৃশ শব্দটি বেছে লেখো। কি বলা হচ্ছে নিজল দানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল আর নিউরোলেমা। নিউরোলেমা তো বেসিক্যালি দেখো নিজল দানা, নিউরোফাইব্রিল, নিউরোলেমা এগুলো প্রত্যেকটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে কোষ দেহ বা হচ্ছে আমাদের স্নায়ু যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা নিউরন যেটাকে বলি তার অংশ, কিন্তু নিউরোগ্লিয়া কিন্তু নিউরনের অংশ নয়। তো সেক্ষেত্রে আমাদের নিউরোগ্লিয়াটা কি হবে, এটা হচ্ছে আমাদের বি সদৃশ শব্দ। বোঝা গেল? তারপর বলেছে জীবদেহে দুটি তন্ত্রের নাম করো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে, মানে দেহের মধ্যে হচ্ছে কানেক্টিভিটি তৈরি করে, যুক্ত করে রাখে। তাহলে কারা? বেসিক্যালি স্নায়ুতন্ত্র আর সংবহন তন্ত্র। সংবহন তন্ত্রের মধ্যে রক্ত সংবহন তন্ত্র বলি, আর এখানে স্নায়ুতন্ত্র তোমরা জানো, ঠিক আছে, স্নায়ুতন্ত্র বা নিউরন যেগুলো হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি দেখা যায়। তো বেসিক্যালি স্নায়ুতন্ত্র, তাহলে দুটো তন্ত্রের নাম বলেছে সেই জন্য আমরা স্নায়ুতন্ত্র এবং সংবহন তন্ত্র দুটো তন্ত্র নেব, ঠিক আছে? এরপরে চলে আসি, বলেছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ডিম্বাশয়, ডিম্বাশয় যেরকম হচ্ছে, আচ্ছা ডিম্বাশয় ফল, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয়, তাই তো? তো সেরকম হচ্ছে বীজ সৃষ্টি হয় কোথা থেকে, তো বীজ সৃষ্টি হয় অ্যাকচুয়ালি হচ্ছে ডিম্বক থেকে। এটা আমরা অনেকবার পড়েছি আগেও, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের বীজ সৃষ্টি হয় কোথা থেকে, ডিম্বক থেকে। ওকে, তারপরে বলেছে আমাদের রক্ত তঞ্চনে সহায়ক ফ্যাক্টর 9 এর অভাবে কি রোগ হয়। তো রক্ত তঞ্চনে সহায়ক ফ্যাক্টর 9 এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়, ঠিক আছে? আর হিমোফিলিয়া বি কে বলা হয় ভূমধ্যসাগরীয় হিমোফিলিয়া, ঠিক আছে, বা ভূমধ্যসাগরীয় ডিজিজ বা রোগও বলা হয়। তো এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন, রয়েছে একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে। তো একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে, তাহলে শঙ্কর লম্বা মানে সেখানে কি ক্যাপিটাল টি আছে, ঠিক আছে, আচ্ছা টি এর মাথাটা অনেক বড় হয়ে গেছে, তার সাথে একটা ছোট্ট করে স্মল টি হচ্ছে আছে, তাই তো? তার সাথে বলেছে হচ্ছে একটি বিশুদ্ধ বেটে মটর গাছ, বিশুদ্ধ বেটে মানে হচ্ছে একটা ছোট টি তার সাথে আরেকটা ছোট টি, তাই তো? তাহলে এদের যদি সংকরায়ন ঘটানো কত শতাংশ বিশুদ্ধ পাওয়া যাবে, ভালো করে দেখে বলো এখান থেকে কত শতাংশ বিশুদ্ধ পাওয়া যাবে। হিসেব মতো 0%। কেন? কারণ দেখো এটার সাথে হচ্ছে এর ম্যাচ করছো, তারপরে এটার সাথে হচ্ছে ধরো এর ম্যাচ করছো, আবার এটার সাথে তুমি হচ্ছে এর ম্যাচ করছো, তারপরে এটার সাথে আবার হচ্ছে ধরো এর ম্যাচ করছো। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, ক্যাপিটাল টির সাথে স্মল টি, ক্যাপিটাল টির সাথে স্মল টি, তাহলে এখানে ক্যাপিটাল আর স্মল চলে আসলো, আর এগুলো তো স্মল হবেই সব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বার জন্য কি দুটো ক্যাপিটাল টি দরকার, কিন্তু এখানে হবে না। তাহলে সেটা কত শতাংশ, 0% হচ্ছে পাওয়া যাবে। বোঝা গেল, বা উৎপন্ন হবে। তো এটা খেয়াল রাখতে হবে। এবার কি বলেছে, রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গাণুটির নাম কি। রুই মাছের পটকায় যেটা গ্যাস শোষণ করে এরকম অঙ্গাণুর নাম কি, রেটিয়া, মানে রেটি মিরাবিলি, বা কোথাও পাবে এটা রেটিয়া মিরাবিলিস। তো এগুলো হচ্ছে দুটোই ঠিক, তো এখানে আমরা রেটি মিরাবিলি হচ্ছে লিখেছি, ঠিক আছে? তো এই ধরনের যেটাই পাবে সেটা, এবং এটা কোথায় থাকে, প্রকোষ্ঠের অগ্রে না পশ্চাদে, তো এটা সব সময় হচ্ছে পশ্চাদে থাকে, এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো নাও চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত, ঠিক আছে, মানে 4টে দেওয়া আছে তার মধ্যে 3টে হচ্ছে একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয়কে আমাদের খুঁজে বের করতে হবে। কি বলা আছে দেখো, বটানিক্যাল গার্ডেন দেওয়া আছে, সংরক্ষিত অরণ্য আছে, জীববৈচিত্র্য আছে, জেএফএম আছে। তো জেএফএম এর ফুল ফর্মটা তোমরা যারা জানো তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানো, ঠিক আছে? আর না জানলে জাস্ট পজ করে 1 মিনিট ওয়েট করো, আমি বলে দিচ্ছি। তো দেখো বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অঞ্চল, জীববৈচিত্র্য, এই তিনটেই অ্যাকচুয়ালি সংরক্ষিত অঞ্চল আর জেএফএম মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এগুলো অ্যাকচুয়ালি সবই কি হচ্ছে, সবই হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হচ্ছে তৈরি করা হয়। বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অরণ্য, জেএফএম এগুলো, তাহলে অ্যাকচুয়ালি এগুলো সবই কি জীববৈচিত্র্যের আন্ডারে পড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে, জীববৈচিত্র্য সংরক্ষণ। বোঝা গেল? তারপরে চলে আসি, বলেছে একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম। জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে এরকম একটি শৈবাল কি, অ্যাজোলা, ঠিক আছে? অ্যাজোলা হবে, নস্টক হবে। বোঝা গেল? এগুলো সবই শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি শৈবাল বলেছে, সেক্ষেত্রে অ্যাজোলা লিখেছি। তোমরা অ্যাজোলা না লিখে চাইলে হচ্ছে এখানে হচ্ছে নস্টক লিখতে পারো, ঠিক আছে, অ্যানাবেনা লিখতে পারো। ওকে, তো এগুলো হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধিকারী হচ্ছে শৈবাল। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার, এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়েছে, কোনো রকম কনফিউশন নেই। যদি থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ, আর যদি হচ্ছে নাও থাকে আজকের ক্লাস কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এছাড়া তোমরা যদি এই ক্লাসের পিডিএফ চাও, যে হচ্ছে পিডিএফটা দেখে হচ্ছে আমরা কমপ্লিট করলাম কোয়েশ্চেন অ্যান্সার গুলো, সেটা যদি চাও তাহলে সেটা অবশ্যই হচ্ছে নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা টেলিগ্রামেও তোমরা পেয়ে যাবে, নিচে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা হচ্ছে ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আমার
পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো এবং হচ্ছে কোনো ডাউট থাকলে অবশ্যই বঙ্গপাশে এসে কমেন্ট করো। ঠিক আছে?